আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান। আজকে আমরা দেখব শারীরিক বিপত্তি সৃষ্টিকারী শর্তাবলী। গর্ভধারণের পর বিকাশসূচক 3টি পর্যায়ের সম্ভাব্য দৈহিক বিপত্তির গুরুত্ব অথবা এর ব্যাপকতা প্রধানত দুটি শর্তের উপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে যে গর্ভধারণের কতদিন পরে মা বিপত্তির সম্মুখীন হয়েছে। চেস এর সমীক্ষার রিপোর্ট থেকে জানা যায় যে চিকিৎসকদের মতে গর্ভবতী মা প্রথম 3 মাসের মধ্যে রুবেলা রোগে আক্রান্ত হলে ফ্যাটাসের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়। এ রোগের ফলে সন্তানের চোখ অথবা কান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়া হৃৎপিণ্ডের বৈকল্য দেখা দিতে পারে। হিনুনেন ও সহ গবেষকরা তাদের গবেষণায় দেখতে পান যে যদি গর্ভধারণের প্রথম দিকে গর্ভবতী মাকে ওষুধের আকারে এস্ট্রোজেন, প্রজেস্টিন ইত্যাদি গ্রন্থিরস খাওয়ানো হয়, তবে গর্ভস্থ শিশুর হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যাবলী ব্যাহত হয় এবং ফলে হৃৎপিণ্ডের জন্মগত রোগ হয়। দ্বিতীয় শর্ত হলো প্রতিকূল পরিবেশ। গবেষণায় প্রমাণিত হয়েছে যে বেশ কিছু বিষয় গর্ভের শিশু স্বাভাবিকভাবে বিকশিত পরিবেশকে বিঘ্নিত করে। এখানে সে সম্পর্কে আলোচনা করা হলো। ক, মায়ের পুষ্টিহীনতা। মায়ের দেহে পুষ্টির অভাব যে শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে মস্তিষ্কের বিকাশকে বিঘ্নিত করে, সে সম্পর্কে গবেষণাভিত্তিক যথেষ্ট প্রমাণ রয়েছে। মা যদি অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান করেন, তবে তার শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে শেষের দিকে ফ্যাটাসের বিকাশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। মা এ সময় নেশার উদ্রেককারী ওষুধ সেবন করলেও এরকম ক্ষতি হতে পারে। খ, মায়ের বয়স। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে মা যে বয়সে গর্ভবতী হন, সে বয়সটিও অনেক সময় শিশুর স্বাভাবিক বিকাশ ধারায় বিঘ্ন ঘটাতে পারে। এর কারণ হচ্ছে যে মধ্যবয়সী মহিলাদের ঋতুবন্ধের মেনোপজ বয়স যত সন্নিকটবর্তী হয়, ততই অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়। তাই ওই বয়সে গর্ভধারণ করলে ভ্রূণ, এমব্রায়ো এবং ফ্যাটাসের স্বাভাবিক বিকাশ মন্থর গতিসম্পন্ন হয়। পরিণতি হিসাবে ক্রেটিনিজম, ডাউন্স উপসর্গ, হৃৎপিণ্ডের ত্রুটিপূর্ণ আকৃতি, হার্ট ম্যালফরমেশনস, হাইড্রোসেফালাস ইত্যাদি বৈকল্য দেখা দিতে পারে। দৈহিক ত্রুটিও এ জাতীয় রোগের প্রধান উপসর্গ। গ, বৃদ্ধির পশ্চাৎপদতা। গর্ভবতী মায়ের বয়স এবং নবজাত সন্তানের মধ্যে ডাউন্স উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনার মধ্যে যে সম্পর্ক রয়েছে নিচের রেখাচিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করা হলো। এখানে রেখাচিত্র যদি আমরা দেখতে পাই, তাহলে এটার যেই ভার্টিক্যাল আছে, মানে আমরা যদি ওয়াই অক্ষ ধরি, ওয়াই অক্ষে ডাউন্স উপসর্গের সংখ্যা দেয়া আছে, এবং যদি এক্স অক্ষ ধরি তাহলে সেখানে মায়ের বয়সের দেয়া আছে। তো সেই ক্ষেত্রে 30-এর নিচে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে 1500-তে একজন এই রকম উপসর্গের অনুসারী হতে পারে বা তার এরকম হতে পারে, এবং 30 থেকে 34 বছর বয়স হলে 750-এ একজন, এবং 35 থেকে 39 পর্যন্ত 280-তে একজন, এবং 130-এ একজন হচ্ছে 44 থেকে 44 পর্যন্ত বয়সে, এবং 45 প্লাস বয়সে 65-তে একজন, এরকম মায়ের বয়সের সাথে ডাউন্স উপসর্গের সম্পর্ক থাকতে পারে। বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে যে বেশি বয়সে গর্ভধারণের ফলে শিশুর আকৃতি ছোট হয় এবং অল্প বয়স্ক মায়ের চেয়ে এসব মায়ের প্রসবকালীন জটিলতা বেশি হয়। মায়ের বয়স গর্ভস্থ সন্তানের অনিয়মিত বিকাশ ও মৃত সন্তান প্রসব, স্টিল বার্থ করার কারণ হতে পারে বলে মনে করা হলেও সবসময় যে এরকম হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। গর্ভবতী মায়ের বয়স 60 বছরের বেশি হলে শিশুদের মধ্যে বৈকল্য অথবা মৃত শিশুর জন্ম হয় বলে অনেক সমীক্ষায় জানা যায়। গ, কোনো বিশেষ ধরনের চাকুরি গর্ভস্থ শিশুর বিকাশ ধারায় বিঘ্নিত ঘটাতে পারে। হাসপাতাল, রূপচর্চা কেন্দ্র ও কলকারখানার কর্মরত গর্ভবতী মায়েরা বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলে বর্তমানে অনেক গর্ভপাতের শিকার হচ্ছে কিংবা তাদের সন্তানদের মধ্যে বেশি জন্মগত ত্রুটি দেখা যাচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এ প্রসঙ্গে বার্নহাম বলেছেন যে গর্ভবতী মায়েরা অধিক সংখ্যায় কাজে যোগদান করার জন্য গর্ভস্থ শিশুর যে সমূহ ক্ষতি গুরুতর সমস্যার সৃষ্টি করেছে, অজ্ঞাত কারণে ছেলে ভ্রূণের চেয়ে মেয়ে ভ্রূণের জীবনীশক্তি বেশি হতে দেখা যায়। উদাহরণস্বরূপ, অকাল গর্ভপাতের সংখ্যা গণনায় দেখা যায় যে সেখানে প্রতি 100 মেয়ে ভ্রূণের গর্ভপাত ঘটেছে, সেখানে ছেলে ভ্রূণের গর্ভপাতের সংখ্যা 160। এও দেখা যায় যে অনিয়মিত বিকাশ মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে বেশি। ও
একটি মাত্র সন্তান প্রসবের চেয়ে একের অধিক সন্তান প্রসব বেশি বিপজ্জনক। একসাথে একের অধিক সন্তান উৎপন্ন হলে গর্ভপরিবেশে স্থান সংকুলনের অভাবে ফ্যাটাসের স্বাভাবিক বিকাশের জন্য অপরিহার্য স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হয়। এ সময় বিকাশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা যেমন বেশি, অকালে সন্তান প্রসবের সম্ভাবনাও ঠিক তেমনি। শ্বেতবর্ণ ব্যক্তিদের তুলনায় নিগ্রুদের মধ্যে একসাথে একের অধিক শিশুর জন্ম বেশি হওয়ায় নিগ্রু শিশু মৃত্যুর হার বেশি এবং শ্বেতকায় শিশুর চেয়ে নিগ্রু শিশুদের বিকাশ বেশি ত্রুটিপূর্ণ হয়। এবার আমরা দেখব অনিয়মিত বিকাশ ধারার দীর্ঘস্থায়ী প্রভাবগুলো কী কী। বিকাশের গুরুতর বিশৃঙ্খলা, ইরেগুলারিটিস সত্ত্বেও গর্ভপাত যদি নাও হয় কিংবা জন্মগ্রহণের সময় অথবা অব্যবহিত পরে শিশুর মৃত্যু না হয়, তবে কোনো না কোনোভাবে শিশুটি কালক্রমে বিকলাঙ্গ ব্যক্তিতে পরিণত হবে। অনিয়মিত বিকাশের বিশেষত্ব হচ্ছে এই যে জন্মের পর কখনো 1 বছর পার না হওয়া পর্যন্ত সঠিকভাবে এইসব বৈকল্য নিরূপণ অসম্ভব। যেমন খিঁচুনিযুক্ত মূর্ছা রোগ, ইপিলাপসি, গুরু মস্তিষ্কের পক্ষাপাত, সেরিব্রাল পালসি, ক্ষীণবুদ্ধি ইত্যাদি আতুরকালে ইনফ্যান্সি এমনকি শৈশব অতিবাহিত না হওয়া পর্যন্ত ধরা পড়ে না। যেসব মা বাবা জন্ম থেকে শিশুকে স্বাভাবিক বলে মনে করেন, পরবর্তীকালে সে শিশুটিকে ত্রুটিপূর্ণ স্বীকার করে নেওয়া এদের পক্ষে খুবই কঠিন হয় এবং প্রায়ই দেখা যায় যে শিশুর মধ্যে কোনো অপূর্ণতা দেখলে মা বাবা নিজেদের অভিযুক্ত অথবা দায়ী করেন। আত্মদোষারোপ মা বাবার মনে প্রবল আত্মগ্লানির সঞ্চার করে। অবশেষে ত্রুটিপূর্ণ সন্তানের প্রতি মা বাবা অতিরিক্ত রক্ষাকারী বা ওভার প্রোটেক্টিভ হয়ে গড়েন। গর্ভবতী মায়ের দেহে পুষ্টির অভাবে যে গর্ভস্থ সন্তানের মস্তিষ্কে ক্ষতি সাধন হতে পারে এবং পরবর্তীকালে শিশুর মধ্যে বৃদ্ধির স্বল্পতা, বিশেষভাবে শিশুর মধ্যে লেখাপড়ার ক্ষমতা জন্মে না, সে সম্পর্কে আজকাল প্রায় সকলেই অবহিত আছেন। যে কোনো কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হোক না কেন, এর প্রভাব আচরণের উপর অবশ্যই পড়বে। বড় হয়ে ওঠার সাথে সাথে শিশুদের তুলনায় শিশুটির আচরণ বৈকল্য যথার্থভাবে প্রতীয়মান হবে। গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ক্রোমোজোমের অস্বাভাবিকতা, বিশেষভাবে ক্রোমোজোমের সাংখ্যাধিক্যের জন্য শারীরিক অস্বাভাবিকতা দেখা দেয় এবং এরকম ত্রুটির কারণে সীমিত ক্ষমতার অধিকারী ব্যক্তি যখন সামাজিক প্রত্যাশা পূরণ করতে অপারগ হয়, তখনই অস্বাভাবিক আচরণ করে। গাঁজা অথবা হিরোইন সেবনে অভ্যস্ত মায়েদের সদ্যজাত সন্তানদের বিকাশ সম্পর্কে যেসব গবেষণা হয়েছে, তাতে দেখা গিয়েছে যে 2 বছর পর্যন্ত এসব শিশু অস্বাভাবিক আচরণ করে। এরকম আচরণ বৈকল্য যে কতদিন স্থায়ী হবে তা এখন পর্যন্ত জানা যায়নি। গর্ভবতী মা রুবেলা রোগে আক্রান্ত হলে তার প্রভাব যে সুদূর প্রসারী হয় তাতে সন্দেহের অবকাশ নেই, কারণ দেখা গিয়েছে যে এসব রোগাক্রান্ত মায়ের গর্ভজাত ক্ষীণ দৃষ্টিসম্পন্ন এবং ক্ষীণ শ্রবণ শক্তির অধিকারী সন্তান বিকাশের স্বাভাবিক পর্যায়ে অনেক দেরিতে পৌঁছে। কম করে হলেও 8 বছর বয়সের আগে এসব শিশু স্বাভাবিকভাবে দেখতে অথবা শুনতে পায় না। এ বিলম্বিত ধারা যে কতদিন স্থায়ী হবে তা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। যমজ শিশুদের জন্ম বিষয়ক গবেষণায় দেখা গিয়েছে যে 2টি শিশুর উৎপত্তি হওয়ায় গর্ভপরিবেশে স্থান সংকুলনের অসুবিধা যেমন গর্ভকালে শিশুর বিকাশকে ব্যাহত করে, ঠিক তেমনি জন্ম পরবর্তী সময়েও এর প্রভাব পরিলক্ষিত হয়। জন্ম পূর্ববর্তী এরকম অসুবিধা পরবর্তীতে শিশুর ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনকে প্রভাবান্বিত করে। আউটস্টেট 1970। প্রথমে ভূমিষ্ঠ যমজ শিশুরা সাধারণত আকারে বড় এবং শক্তিশালী ও পরবর্তীতে যমজগুলো ক্ষুদ্রকায় ও দুর্বল প্রকৃতির হতে দেখা যায়। সেজন্য শিক্ষা ও সামাজিক জীবনে প্রথম ভূমিষ্ঠ যমজ শিশুরা পরবর্তী যমজ শিশুদের চেয়ে ভালোভাবে সঙ্গতি বিধান করতে পারে। অধিকন্তু ক্ষুদ্রাকৃতির যমজ শিশুরা নিচু মানের বুদ্ধির বা লোয়ার আইকিউর অধিকারী হয়। যমজ শিশু সাধারণত পূর্ণ সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ায় দৈহিক ও মানসিকভাবে অপরিপক্ক থাকে। এ ধরনের ত্রুটি কোনো কোনো শিশুর মধ্যে অল্পদিন স্থায়ী হয়, আবার কারুর মধ্যে সারা জীবন এর জের চলতে থাকে। এ সম্বন্ধে পরবর্তী পরিচ্ছদে বিশদ আলোচনা করা হবে। এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যার সাহায্যে বলা যাবে যে গর্ভবতী মা সামান্য মদ্যপান করলে তার শিশুর বিকাশ বাধাপ্রাপ্ত হবে। তবে জানা গিয়েছে যে গর্ভবতী হয়েছেন জেনেও মা যদি অত্যাধিক মদ্যপান বন্ধ না করেন তবে তার সন্তানের ক্ষতি হতে পারে। যেমন লিটল শুল্টজ ও ম্যান্ডেল, এই কথাটি বলেছে লিটল শুল্টজ ও ম্যান্ডেল 1976 সালে। অন্যদিকে আবার এও প্রমাণিত হয়েছে যে গর্ভবতী মায়ের অতিরিক্ত ধূমপানের অভ্যাস যদি সম্পূর্ণভাবে না কমানো যায় তবে সন্তানের দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। মা কয়টি সিগারেট খান
তার উপর গুরুত্ব না দিয়ে ধূমপান আসক্ত মায়ের স্নায়বিক দুর্বলতা, অনিদ্রা এবং অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি পর্যবেক্ষণ করে যে সব সমীক্ষা হয়েছে তাতে দেখা গিয়েছে যে মা অতিরিক্ত ধূমপান করলে শিশুর হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং অন্যান্য অভ্যন্তরীণ শারীরিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়। এসব মায়ের সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার প্রথম কয়েকটি মাসের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় এবং এদের দৈহিক গড় ওজন কম হয়। এখন পর্যন্ত গর্ভবতী মায়ের ধূমপান সন্তানের বুদ্ধিমত্তার উপর কী রকম প্রভাব বিস্তার করে তা জানা যায়নি। অত্যাধিক ধূমপানে অভ্যস্ত, যারা কম ধূমপান করেন অথবা একেবারেই ধূমপান করেননি, এরকম 3 দল মায়ের 5 থেকে 8 বছর বয়স্ক সন্তানের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে প্রথমোক্ত মায়ের সন্তানেরা শেষোক্ত শ্রেণীর সন্তানদের চেয়ে অতিরিক্ত চঞ্চল, হাইপার অ্যাক্টিভ। সমীক্ষায় প্রাপ্ত তথ্য থেকে বলা যায় যে গর্ভবতী মা ধূমপান করলে সন্তানদের মধ্যে অত্যন্ত অস্থিরতার লক্ষণ হাইপার কিনেটিক সিনড্রোম দেখা যায়। আরও লক্ষ্য করা গিয়েছে যে মাদের সন্তান 7 বছর বয়সে সেই বয়সের উপযোগী সাধারণ উচ্চতা ও বিকাশের গড় মান থেকে অনেক নিচে অবস্থান করে। সন্তানের উচ্চতা ও মায়ের ধূমপান, এই বিষয় দুটির মধ্যে যে সম্পর্ক রয়েছে তা নিচের চিত্রে দেখানো হলো। এবার আমরা যদি দেখি, এখানে ওয়াই অক্ষে শিশুর উচ্চতা দেয়া আছে 121 সেন্টিমিটার পর্যন্ত এবং এক্স অক্ষে 3টি জিনিস আছে। একটি হচ্ছে প্রতিদিন একটিরও কম এরকম যে সিগারেট খায় তাদের সন্তানদের উচ্চতা হয় প্রায় 120.5 সেন্টিমিটারের মতো, এবং একদিনে 1 থেকে 10টি সিগারেট খান এরকম মায়ের দেখা যায় 115-র মতো তার বাচ্চার উচ্চতা, এবং একদিনে 10টিরও বেশি খান এরকম মায়ের সন্তানদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 119টির মতো, 119 সেন্টিমিটার, আমি দুঃখিত। আচ্ছা, তাহলে এখন আমরা এই চিত্রটি চেষ্টা করব আমি কমেন্ট বক্সে সংযুক্ত করে দেওয়ার। মায়ের ধূমপান যে কেবল সন্তানের উচ্চতার উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাই নয়, এসব সন্তান সামাজিক পরিবেশে সুন্দরভাবে মেলামেশা করতে পারে না এবং ভালোভাবে পড়াশোনা করতে পারে না। অনিয়মিত বিকাশ রোধের প্রচেষ্টা। বর্তমান শিশুদের অনিয়মিত বিকাশ প্রতিরোধের জন্য 2টি পন্থা অবলম্বন করা হচ্ছে। প্রথম পন্থাটি হচ্ছে প্রজনন বিষয়ক পরামর্শদান, জেনেটিক কাউন্সেলিং। এই পদ্ধতিতে স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ক ইতিহাস বিশদভাবে পর্যালোচনা করা হয়। এই ধরনের পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে পরিবারের কোনো ব্যক্তি দৈহিক অথবা মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছিল কিনা, আর হয়ে থাকলেও কোন সময় এবং কী ধরনের রোগ হয়েছিল তার গুরুত্ব নির্ণয় করা। পরিবারের অন্যান্য শিশুর রোগ চিকিৎসার ইতিহাস পর্যালোচনাও করা হয়। যখন দেখা যায় যে পরিবারের কোনো একটি শিশু পারিপার্শ্বিকতার জন্য নয় বরং মা বাবার মধ্যে বংশগতভাবে সঞ্চারিত ত্রুটিবশত জন্মগত বৈকল্যের শিকার হয়েছে, তখন মা বাবাকে শিশুটি যে সুস্থ স্বাভাবিক হবে না সে সম্পর্কে অবহিত করা হয়। ভবিষ্যতে এরকম অস্বাভাবিক সন্তানের জন্ম প্রতিরোধের জন্য জন্ম নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। সে মা পুনরায় গর্ভবতী হলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভপাত করানোর বিষয়টি বিবেচনা করতে বলা হয়। দ্বিতীয় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে অ্যামনিওসেন্টেসিস, আমি বানানটি করে দিচ্ছি, AMNIOCENTESIS, এই পদ্ধতি প্রয়োগ করা হয়। যদি স্বামী স্ত্রীর রোগ চিকিৎসার বিবরণে দেখা যায় যে তাদের প্রজনন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে, অথবা স্ত্রীর গর্ভাবস্থার বিবরণ থেকে শিশুর স্বাভাবিকত্ব সম্বন্ধে প্রশ্ন জাগে, তবে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। অ্যামনিওসেন্টেসিস একটি রোগ নির্ণয় পদ্ধতি। এ পদ্ধতিতে গর্ভবতী মহিলার তলপেটে সুই প্রবেশ করিয়ে জরায়ুর অভ্যন্তরের অবস্থিত গর্ভথলি থেকে অ্যামনিওটিক জলীয় পদার্থ সংগ্রহ করা হয়। সুই যাতে ভ্রূণের দেহে প্রবেশ করতে না পারে সেজন্য শব্দ সহযোগে আল্ট্রাসাউন্ড বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। গর্ভস্থ শিশুর দেহচ্যুত কোষ এই জলীয় পদার্থে মিশ্রিত থাকে। জলীয় পদার্থে পরীক্ষা করে জৈব রাসায়নিক, বায়োকেমিক্যাল ও ক্রোমোজোমের ত্রুটি নির্ণয় করা হয়। প্রজননবিদ জেনেটিসিস্ট পরীক্ষা নিরীক্ষার পরে গর্ভস্থ শিশুর বৈকল্য সম্বন্ধে স্থির নিশ্চিত হলে মাকে গর্ভপাত করার উপদেশ দেওয়া হয়। জন্মের আগে শিশুর যে কোনো দৈহিক অথবা মানসিক ত্রুটি নির্ণয়ের জন্য বর্তমানকালে অ্যামনিওটেসিস সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে এবং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এ পদ্ধতি সাবধানে ও সঠিকভাবে প্রয়োগ করা না হলে ভ্রূণের ক্ষতিসাধন হতে পারে অথবা গর্ভপাত হতে পারে। বর্তমানে
অ্যামনিওসেন্টিস পদ্ধতি প্রয়োগ করতে পারেন এরকম চিকিৎসকের সংখ্যা তেমন বেশি নয় বলে যে সব ক্ষেত্রে শিশু ত্রুটিপূর্ণ হবে এই ধরনের সঠিক প্রমাণ রয়েছে। শুধু সেসব ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এ পদ্ধতির প্রচলন যত বৃদ্ধি পাবে দৈহিক অথবা মানসিক ত্রুটিপূর্ণ শিশু ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা তত কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই বলে বিভিন্ন গবেষণায় জানা যায়। মানসিক বিপত্তি বা সাইকোলজিক্যাল হ্যাজার্ডস। গর্ভকালে সংঘটিত দৈহিক বিপত্তির মতো মানসিক বিঘ্ন শিশুর বিকাশকে প্রতিনিয়ত প্রভাবান্বিত করে এবং জীবনের শুরুতে শিশুর সাথে নিকটতম ব্যক্তিরা কী ধরনের ব্যবহার করবে তাও নির্ধারণ করে। মানসিক দিক থেকে যে তিনটি বিপত্তি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে: ক, গর্ভকালীন বিকাশ সম্বন্ধে প্রচলিত বিশ্বাস; খ, গর্ভকালীন মায়ের মানসিক চাপ; গ, আত্মীয় স্বজনের বিরূপ মনোভাব। এবং আমরা দেখি গর্ভকালীন বিকাশ সম্বন্ধে প্রচলিত বিশ্বাসগুলো কী কী। সমাজের জীবন বিকাশের অন্যান্য পর্যায়ের চেয়ে সম্ভবত সাধারণ পর্যায়ের বিকাশ সম্বন্ধে সবচেয়ে বেশি ক্ষতিকর বিশ্বাস প্রচলিত রয়েছে। এ ধরনের বিশ্বাস অবশ্যই শিশুর সাথে মা বাবার আচরণ এবং স্বামী স্ত্রীর পারস্পরিক মনোভাবের উপর প্রভাব বিস্তার করতে পারে। গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে হবে সেটি যে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সে সম্বন্ধে বিজ্ঞানসম্মত প্রমাণ থাকা সত্ত্বেও অনেকে বিশ্বাস করেন যে মা বাবা ইচ্ছানুযায়ী ছেলে অথবা মেয়ের জন্ম দিতে পারে। এ মতের অনুসারী ব্যক্তিরা মনে করেন যে ঋতুস্রাব চক্রের নির্দিষ্ট একটি সময় সঙ্গম হলে স্ত্রীর গর্ভপরিবেশ অ্যাসিডযুক্ত হবে এবং তাতে একটি মেয়ে সন্তান জন্ম নেবে। একইভাবে ঋতুস্রাব চক্রের অন্য একটি সময় সঙ্গম হলে গর্ভপরিবেশে অ্যালক্যালাইন উৎপন্ন হবে, ফলে ছেলে জন্ম নেবে অথবা আকাঙ্ক্ষিত সন্তান উৎপন্ন হবে। অথবা রাসায়নিক প্রক্রিয়ায় পুরুষের শুক্রাণু সংগ্রহ করে কৃত্রিম পদ্ধতিতে জরায়ুতে প্রবিষ্ট করানো হলে পছন্দানুযায়ী সন্তানের জন্ম সম্ভবপর। ক্যাম্পবেল 1976 সালে এরকম একটি মন্তব্য করেছেন। এই ধরনের প্রচলিত বিশ্বাসের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। মা বাবা ইচ্ছে করলে ছেলে কিংবা মেয়ে সন্তানের জন্ম দিতে সক্ষম, এরকম বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে যদি আশানুরূপ সন্তান ভূমিষ্ঠ না হয় তবে আশাভঙ্গ, এদের মনে হতাশার উদ্রেক হয়। এ হতাশা সময়ের সাথে সাথে কমে আসে ঠিকই, তবে সন্তানের সাথে আচরণের ভিতর দিয়ে সে অসন্তোষ প্রকাশ পায়। এর চেয়ে গুরুতর বিষয় হচ্ছে মহিলারা পছন্দমাফিক সন্তান উৎপাদন করতে সক্ষম। অনেকের এরকম দৃঢ় বিশ্বাসের প্রেক্ষিতে ঈপ্সিত ছেলে কিংবা মেয়ে জন্ম না হলে স্বামী স্ত্রীর প্রতি বিরূপ হন। এছাড়াও আরেক ধরনের প্রচলিত বিশ্বাস রয়েছে যে কোনো পরীক্ষার মাধ্যমে সন্তান ছেলে না মেয়ে হবে তা আগে থেকেই বলা যায়, কিন্তু এর ব্যতিক্রম হলেও মা বাবার মনে ক্ষোভ অথবা হতাশার সৃষ্টি হয়। যেমন যদি মনে করা হয় যে চিকিৎসকরা ফেটাসের হৃদস্পন্দন নিরীক্ষণ করে সঠিকভাবে সন্তানটি ছেলে না মেয়ে বলতে পারে। সন্তান জন্মগ্রহণ করলে চিকিৎসকের মতামত মিথ্যা প্রমাণিত হলে মা বাবা বিরক্ত হন। জন্মের আগে সন্তানটি মেয়ে হবে না ছেলে হবে সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করার জন্য যে কয়টি পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির সাহায্যে নবজাতকদের লিঙ্গ সম্বন্ধে সম্পূর্ণভাবে সঠিক পূর্বোক্তি করা যায় বলে ক্যাম্পবেল অভিব্যক্তি করেছেন। শিশুদের বিকাশ কেন বিঘ্নিত হয় সে সম্বন্ধে নানা রকম ধারণা সমাজে প্রচলিত রয়েছে। কোনো ধারণা অনুযায়ী বংশগত ত্রুটি শিশুর বিকাশ বিঘ্নিত করে, কিন্তু অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করেন যে গর্ভবতী মায়ের মনোভাব অনুযায়ী বিকাশ হয়। মায়ের মনোভাবের প্রভাব যে সন্তানের বিকাশে বিঘ্ন ঘটায় না তা দু ধরনের চিকিৎসা বিষয়ক তথ্যের সাহায্যে প্রমাণিত হয়েছে। প্রথমত, মানুষের মধ্যে যে ধরনের বিকাশ বৈকল্য দেখা যায় সে ধরনের বৈকল্য জীবজন্তুর মধ্যেও লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, গর্ভবতী মা এবং ভ্রূণের মধ্যে সরাসরি কোনো স্নায়বিক যোগাযোগ নেই। গর্ভরজ্জুতে কোনো স্নায়ু না থাকায় মায়ের চিন্তা, অনুভূতি, আবেগ গর্ভস্থ সন্তানের উপর প্রত্যক্ষভাবে কোনো প্রতিক্রিয়া করতে পারে না সত্যি, তবে দীর্ঘকালীন মানসিক পীড়ন অনেক সময় সন্তানের জন্য ক্ষতিকর অবস্থার সৃষ্টি করতে পারে। অতএব এ ধরনের বিশ্বাসকে মেনে নিলে মায়ের মনে আত্মগ্লানির উদ্ভব হতে পারে। বাবা মায়ের প্রতি বিরক্ত হতে পারেন এবং প্রচলিত বিশ্বাসে আস্থা স্থাপন করে সন্তানের ক্ষতিসাধন করছেন মনে করে মা ক্ষতিপূরণ স্বরূপ সন্তানের প্রতি অতিরিক্ত রক্ষাপ্রবণ বা ওভার প্রোটেক্টিভ হতে পারেন। অনিয়মিত বিকাশের জন্য শিশু যত বেশি পশ্চাৎপদ হবে মায়ের অনুভূতি ও মনোভাব তত বেশি বিরূপ হবে। অতীতে বিশ্বাস করা হতো যে অশুভ শক্তির যমজ শিশু জন্ম নেয়, আর তাই সমাজের সকল ব্যক্তি যমজ শিশুদের আবির্ভাবে ভীত হয়ে এদের সান্নিধ্য এড়িয়ে চলার চেষ্টা করত। এখন শুধু অসভ্য সমাজে এই ধারণাটি প্রচলিত রয়েছে বলে মনে করা হয়।
তবে এও দেখা যায় যে অনেকে এখনও যমজ সন্তান প্রসবকে ইতর প্রাণীর সন্তান জন্মদানের মতো একটি খারাপ কাজ মনে করে। সেজন্য যমজ সন্তান খুব কম মা বাবার কাম্য এবং একটি সন্তানের চেয়ে যমজ সন্তান অধিক কম স্বীকৃতি পায়। এ ধরনের বিরূপ ধারণা অবশ্যই যমজ সন্তানের প্রতি পরিবারের সদস্যদের এবং পরিবারের বাইরে অন্যান্য সবার মনোভাবের উপর বিরূপ প্রতিক্রিয়া করে। যেমন মা বাবা যদি মনে করেন যে যমজ সন্তানের জন্য সবসময় বেশি পরিশ্রম করতে হয়, অর্থ বেশি ব্যয় করতে হয় এবং পরিবার দ্বন্দ্বের উদ্ভব হয়, অথবা যমজ সন্তানের জন্ম আত্মীয় স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের বিরূপ মনোভাব উদ্রেক করবে, তখন যমজদের প্রতি তারা বিরূপ মনোভাব পোষণ করবেন। তবে এ ধরনের বিশ্বাস না করা হলে সন্তানের প্রতি সবার মনোভাব ও আচরণ ক্ষতিকর হবে না বলে গবেষকদের ধারণা। খ, গর্ভবতী মায়ের মানসিক চাপ। গর্ভধারণের সাথে সম্বন্ধযুক্ত দ্বিতীয় মানসিক বিপত্তি হচ্ছে মায়ের মানসিক পীড়ন। অর্থাৎ অনেক দিন ধরে মা যদি সাধারণভাবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে থাকেন, তবে তা শিশুর উপর প্রভাব বিস্তার করতে পারে। ভয়, রাগ, দুঃখ, ঈর্ষা অথবা হিংসা ইত্যাদি আবেগপ্রবণতার লক্ষণ। গর্ভবতী অবস্থায় মা বিভিন্ন কারণে মানসিক পীড়নের শিকার হতে পারেন। সবচেয়ে সাধারণ কারণের মধ্যে রয়েছে বিবাহিত অসুখী জীবন, আর্থিক অসচ্ছলতা অথবা শিক্ষা ও পেশাগত জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে আশঙ্কায় সন্তান না চাওয়া। গর্ভধারণের ফলে গুরুতর শারীরিক অস্বস্তিজনিত তিরিক্ষি মেজাজ, স্নায়বিক দুর্বলতা ও আবেগের ভারসাম্য বিনষ্টি, যথার্থভাবে মায়ের ভূমিকা পালন করতে পারবে না এরকম উদ্বেগের উদ্ভব, দৈহিক ও মানসিক দিক থেকে সন্তান প্রতিবন্ধী হবে এরকম ভীতি অথবা প্রচার মাধ্যমে প্রচারিত জন্মগত ত্রুটিপূর্ণ শিশুর সংখ্যা, রুবেলার মতো রোগ ও থ্যালিডামাইড ওষুধের ফলে সৃষ্ট বিকৃতির বিবরণ ইত্যাদি মায়ের মনে ভীতি আরও বাড়িয়ে দেয়। কোনো কোনো গর্ভবতী মা কল্পনা করেন যে তারা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছেন। এই ধরনের অমূলক কল্পনা তাদের ভয়ের মাত্রা আরও বাড়ায় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কিংবা যে কোনো সময় মায়ের মানসিক পীড়ন গর্ভস্থ শিশুর বিকাশকে ব্যাহত করে। গর্ভবতী মায়ের মানসিক পীড়নের ফলে অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়ার ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেজন্য সন্তান প্রসব প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে, এমনকি মা একটি অপরিণত সন্তানও প্রসব করতে পারেন। মায়ের উদ্বেগ জরায়ুর সংকুচনে বাধার সৃষ্টি করে। এজন্য সন্তান প্রসব স্বাভাবিক সময়ের চেয়ে বিলম্বিত হয়। এরকম পরিস্থিতিতে যন্ত্রের সাহায্যে প্রসব করানো হয়, তবে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়াও গর্ভধারণ পর্যায়ে মানসিক উদ্বেগের ফলে অনেক সময় মায়ের খাওয়ার প্রবণতা অতিরিক্ত বেড়ে যায়, ফলে ওজন বৃদ্ধি হয় এবং সন্তান প্রসব খুব কষ্টকর হয়। গর্ভবতী মা মাঝে মাঝে সামান্য উদ্বিগ্ন হলে ভ্রূণের নড়াচড়ার পরিণতি শুভ, কারণ এরকম নড়াচড়ার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ পেশি সঞ্চালন ক্ষমতা অর্জনের জন্য শিশু ব্যায়াম করতে পারে। মায়ের মানসিক দুশ্চিন্তার জন্য ভ্রূণ যদি অতিরিক্ত নড়াচড়া করে, তবে সন্তানের ওজন খুব কমে যায় এবং স্নায়ু এত দুর্বল হয়ে যায় যে জন্মের পর প্রথম কয়েকদিন নবজাতকের পক্ষে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করা বেশ কষ্টকর হয়। জন্মগ্রহণের পরে নবজাতকের উপর মায়ের মানসিক পীড়ন কী প্রভাব বিস্তার করে সে সম্পর্কে খুব কম গবেষণা হয়েছে। যে কয়টি গবেষণা হয়েছে তাতে দেখা গিয়েছে যে মায়ের ক্রমাগত মানসিক পীড়নের জন্য যদি গ্রন্থির কর্মকাণ্ড ব্যাহত হয়, তবে মায়ের উদ্বেগ নবজাতকের মধ্যে সঞ্চারিত হয় এবং জন্ম পরবর্তী পরিবেশের সাথে শিশুর সঙ্গতি বিধান মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ফলে নবজাতক অতিরিক্ত চঞ্চল প্রকৃতির হতে পারে, খাওয়া ও ঘুমানোর নির্দিষ্ট সময়সূচি মেনে চলা শিশুর পক্ষে অসম্ভব হয়, অথবা সে অতিরিক্ত কান্নাকাটি করতে পারে। আরও দেখা গিয়েছে যে সব সদ্যজাত শিশু গর্ভে থাকাকালীন খুব নড়াচড়া করত, তারা কম নড়াচড়া করে এরকম শিশুদের তুলনায় অনেক অল্প বয়সে বিশেষ কিছু পেশি নৈপুণ্য অর্জন করে। অন্যদিকে গর্ভস্থ শিশুর অতিরিক্ত অস্থিরতা শিশুদেহে স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করে এবং ওজন বৃদ্ধি প্রতিহত হয়। প্রায়ই দেখা যায় যে এসব শিশু অনেক দেরিতে পেশি নৈপুণ্য অর্জন করে। অধিকন্তু শুনটেগের বিবরণে দেখা যায় যে এসব নবজাতক প্রায়ই অতিরিক্ত চঞ্চল হয়, চিৎকার ও কান্নাকাটি করে। এই ধরনের প্রতিক্রিয়া গর্ভপ্রসূত নিউরোসিস রোগ নির্দেশ করে এবং সে কারণে জন্ম পরিবেশের সাথে শিশুর সার্থক অভিযোজন বিঘ্নিত হয়। বিভিন্ন জীবজন্তুর উপর গবেষণা করে দেখা গিয়েছে যে মায়ের মানসিক পীড়ন পুং সন্তানের পুরুষসুলভ বৈশিষ্ট্য অর্জনের অন্তরায় হয়। গর্ভাবস্থায় মা সব সময় মানসিক পীড়নে ভুগলে ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণের প্রথম 3 মাস প্রায়ই অসুস্থ থাকলেও দৈনন্দিন আচরণসমূহ যে স্বাভাবিকভাবে করতে সক্ষম তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে মায়ের মানসিক অশান্তির ফলে সন্তানের শিক্ষণ ক্ষমতা, স্মরণশক্তি এবং চিন্তা করার শক্তি ক্ষতিগ্রস্ত হয়। ফলে এদের বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে এরা যথার্থ বুদ্ধিমান নয়।
মায়ের মানসিক পীড়ন জন্মপরিবেশ বিশেষত পরিবারের সদস্যদের সাথে শিশুর সম্পর্ক প্রতিষ্ঠার উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। শিশুর অস্থিরতা, অতিরিক্ত কান্নাকাটি ও অন্যান্য প্রতিক্রিয়া যা দুর্বল অভিযোজনের পরিচায়ক ইত্যাদির প্রবণতা লক্ষ্য করে সকলে শিশুটিকে বেধড়ক শিশু বা ডিফিকাল্ট চাইল্ড আখ্যা দেয়। জন্ম পরবর্তী পরিবেশ যদি শিশুটির অভিযোজন উন্নত মানের হতো তবে সবাই তার প্রতি প্রসন্ন হতো। উপরে উল্লিখিত প্রতিক্রিয়ার জন্য শিশুর প্রতি সবার বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। বড় হয়ে ওঠার সাথে সাথে শিশুরা প্রথমে পরিবারের সদস্য, পরে সমবয়স্ক সাথী, শিক্ষক ও অন্যান্যদের বিরূপ মনোভাব বুঝতে পারে। এতে নিজেদের অনাদৃত ও উপেক্ষিত বোধ করায় প্রায়ই তাদের দৈহিক বিকাশ গড়মানের নিচে থাকে। এসব শিশু পেশি নৈপুণ্য দেরিতে অর্জন করে, কথা দেরিতে বলতে শেখে এবং এদের মধ্যে শিক্ষণ সমস্যা দেখা যায়। এজন্য এদের ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন নিচু মানের হয়। গ. আত্মীয় স্বজনের বিরূপ মনোভাব। একটি শিশু গর্ভে অবস্থান করলেও জন্মের পরে তার মধ্যে মানসিক বিপত্তির সৃষ্টি হওয়ার তৃতীয় সম্ভাব্য কারণ হচ্ছে আত্মীয় স্বজনের বিরূপ মনোভাব। এই বিষয়টি অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ মনোভাব একবার গড়ে উঠলে তার সত্যিকার অর্থে খুব কমই পরিবর্তন হয়। সেজন্য শিশুর বিকাশের উপর পরিবারের সদস্যদের মনোভাব সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে এবং কখনো কখনো তা মারাত্মক হতে পারে। গর্ভধারণ নিশ্চিত হওয়ার সাথে সাথে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে নতুন শিশুটির প্রতি অনেক সময় যে বিরূপ মনোভাবের উদ্ভব হয় তার অনেক প্রমাণ পাওয়া যায়। এ ধরনের সবচেয়ে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মনোভাব নিচে উল্লেখ করা হলো। 1. সন্তান না চাওয়া। কোনো বিশেষ কারণে মা সন্তান কামনা নাও করতে পারেন। যেমন অবৈধ গর্ভধারণের ফলে মা যদি মনে করেন যে অবৈধ সন্তান তার জীবনে প্রতিষ্ঠা অর্জনের পথে বাধার সৃষ্টি করবে, অথবা আরেকটি সন্তানের জন্মদান তাকে সংসারে আটকে ফেলবে, অথবা নূতন ভূমিষ্ঠ অথবা অন্যান্য সন্তানের যত্ন নিতে তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে ইত্যাদি। কয়েকটি কারণে বাবার কাছে সন্তান অনাকাঙ্ক্ষিত হতে পারে। যেমন বিবাহের আগে মা সন্তান সম্ভবা হলে ওই শিশুর পিতা সেই মাকে বিয়ে করার বাধ্যবাধকতা পরিহার করতে পারে, অথবা মনে করতে পারে যে সন্তান হলে আর্থিক বোঝা বহন করতে হবে, সংসারে আটকে পড়বে, সন্তান ভূমিষ্ঠ হলে স্ত্রী শিশুর পরিচর্যায় ব্যস্ত থাকবে বলে তাকে অবহেলা করবে ইত্যাদি ধারণার উদ্ভব হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ছোট শিশু তার ভাই বোনদের কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবে। তাদের খেলার সরঞ্জাম অথবা তাদের জন্য মা যে সময় ব্যয় করে অথবা যে মনোযোগ দেয়, নতুন শিশুটিকে তার অংশ দিতে হবে। শিশুর বড় ভাই বোন এরকম আশঙ্কা পোষণ করতে পারে। 2. কোনো একটি বিশেষ সময়ে সন্তান না চাওয়া। মা বাবা কোনো একটি বিশেষ সময়ে সন্তান হোক তার কয়েকটি কারণে নাও চাইতে পারেন। যেমন কর্মজীবনে যোগদান করেনি এমন মা বাবা মনে করেন যে এর সময় সন্তান জন্মগ্রহণ করলে শিক্ষা এবং কর্মজীবনের পরিকল্পনা বিঘ্নিত হবে। সন্তানের যত্ন নেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তাদের নেই। সন্তান প্রতিপালনের ব্যয় বহন করতে পারবে না, অথবা এত তাড়াতাড়ি মা বাবার দায়িত্ব নেওয়া অসম্ভব। আবার শিশুর পিতামহ মাতামহরা যদি মনে করেন যে তাদের নববিবাহিত ছেলে শিশুর ব্যয় বহন করতে পারবে না, অতএব সন্তান জন্মালে মা বাবাকে আর্থিক সাহায্য অথবা অন্যভাবে সাহায্য করতে পারবে না, তাহলে পরিবারের সদস্য হিসাবে তাদের মনোভাবও মা বাবার সন্তান লাভের ইচ্ছাকে ব্যাহত করে। কোনো একজাতীয় সন্তান যেমন মেয়ে অথবা ছেলের আকাঙ্ক্ষা, পরিবারের পিতা এবং পিতামহ সাধারণত পরিবারের প্রথম সন্তান যেন ছেলে হয় এমন কামনা করে। যদি পরিবারের ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় তবে পরবর্তী সন্তানকে তারা মেয়ে হিসাবে পেতে চায়। স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার জন্য ছেলে সন্তান কামনা করতে পারে। ভাই বোনেরা খেলার সঙ্গী পাবে ভেবে নতুন শিশুটিকে নিজ লিঙ্গভুক্ত হিসাবে দেখতে চায়। 3. স্বপ্নের শিশু বা ড্রিম চাইল্ড বিষয়ক ধারণা। পরিবারের সব সদস্য নতুন একটি শিশুর মধ্যে কল্পনায় গড়া সুন্দর চেহারার প্রতিফলন দেখতে চায়। এরকম ধারণা শিশুর প্রতি তাদের মনোভাব গড়ে উঠতে সাহায্য করে। মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজন আশা করে যে শিশুটি মানসিক, দৈহিক ও আবেগের দিক থেকে সর্বাঙ্গীন সুস্থ হবে। এছাড়াও শিশুটি বুদ্ধিমান, বাধ্য এবং সুন্দর প্রকৃতির হবে বলে সবাই আশা করে। ভাই বোনেরা আশা করে যে শিশুটি খেলার একটি আদর্শ সঙ্গী হবে, অর্থাৎ তারা যখন যা করবে সেও তাদের অনুসরণ করবে। শিশুটি কখনো তাদের সাথে শত্রুতা করবে না অথবা তাদের উপর টেক্কা দিতে চেষ্টা করবে না। একসাথে একাধিক শিশু, যেমন যমজ, ভূমিষ্ঠ হোক না চাওয়া। এখনও অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা মানুষের একসাথে একাধিক সন্তানের জন্মদানকে জীবজন্তুর সন্তান জন্মদান প্রক্রিয়ায় তুল্য বিবেচনা করেন। চিরাচরিত প্রথায় অনেকে মনে করেন যে একসাথে একের অধিক শিশুর জন্মগ্রহণ করলে নবজাতকদের দৈহিক ও মানসিক বৈকল্য অবশ্যম্ভাবী। আবার অনেকে মনে করে যে একসাথে একের অধিক শিশুর জন্ম পরিবারের সবার কাজের চাপ বৃদ্ধি করে।
এ ধরনের শিশুর অকালে জন্ম হওয়ায় হাসপাতালে বিশেষ যত্নে রাখার জন্য অর্থ ব্যয়ের কথা ভেবে এরা ভীত হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে এরকম মনোভাব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও থেকে যায়, তবে শিশুটির প্রতি সবার বিরূপ মনোভাবের মাত্রা আরও বৃদ্ধি পায়। 5. স্বেচ্ছা প্রণোদিত গর্ভস্রাব অথবা গর্ভপাত। যে কোনো কারণেই হোক না কেন, একটি সন্তান যখন অনাকাঙ্ক্ষিত হয় তখন কোনো গর্ভবতী মা স্বেচ্ছায় গর্ভপাত ঘটাতে চায়, কিন্তু গর্ভপাতের মাধ্যমে ভ্রূণ হত্যা করার পরে এরা আত্মগ্লানিতে ভোগে এবং পরবর্তীতে আবার সন্তান জন্মগ্রহণ করলেও এই আত্মগ্লানি থেকে যায়। এসব সন্তানের ক্ষেত্রে গর্ভস্রাব হোক বা না হোক, অথবা গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া হোক বা না হোক, আগের অনুশোচনার জন্য মা অতিরিক্ত রক্ষণশীল অথবা তাদের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে থাকে। 6. শিশুর প্রতি ঘৃণা। অবৈধভাবে গর্ভধারণ হলে শিশুটি আত্মীয় স্বজন, পরিবারের পরিচিত ব্যক্তি এবং প্রতিবেশীরা বিরূপ মনোভাব পোষণ করে। শিশুটির মা অথবা মা বাবা উভয়ের জীবনে একটি কলঙ্ক অথবা সমাজ বহির্ভূত আইনসঙ্গত নয় অথবা ধর্ম বহির্ভূত বিবাহের মাধ্যমে জন্মগ্রহণ করেছে বলে মনে করা হয়। মা বাবা অনেক সময় এরকম বিরূপ মনোভাব প্রতিরোধের উদ্দেশ্যে শিশুটির প্রতি আগলে রাখা আচরণ করে অথবা প্রশ্রয় দান করে, অথবা লজ্জা ও অপ্রতিভতা থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে শিশুটিকে পরিত্যাগ করতে পারে। উপরি উল্লিখিত বিভিন্ন ধরনের মনোভাব গভীরভাবে পর্যালোচনা করলে যে প্রশ্নটি মনে জাগে সেটি হচ্ছে, কতগুলো মনোভাবকে বিরূপ মনোভাব হিসেবে চিহ্নিত করা হচ্ছে কেন? যেমন ছেলে অথবা মেয়ে সম্পর্কে পক্ষপাত দুষ্ট মনোভাব এবং স্বপ্ন শিশুর ধারণার সাহায্যে যখন শিশুর প্রতি পারিবারিক মনোভাব রক্ষিত হয় তখন তা বিরূপ মনে না হওয়া। যেহেতু এসব ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই, সেজন্য এরকম ধারণা নবজাতক সম্পর্কে হতাশার সৃষ্টি করতে পারে অথবা শিশুর প্রতি সকলের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে। শিশুর প্রতি অসহিষ্ণু হওয়া অথবা শিশুকে অস্বীকার করার মাধ্যমে এ ধরনের হতাশা ও ক্ষোভ প্রকাশ পায়। সন্তান যদি অনাকাঙ্ক্ষিত না হয় অথবা বিবাহিত জীবনের বিশেষ সময় গর্ভধারণ যদি কাম্য না হয়, তখন প্রথম থেকেই শিশুর প্রতি সবাই বিরূপ মনোভাব পোষণ করবে। এই জাতীয় মনোভাবকে কখনোই গোপন করার চেষ্টা করা হয় না, অথবা চেষ্টা করা হলেও তা খুব কমই কার্যকর হয়। স্ত্রী যথেষ্ট সাবধানতা অবলম্বন করেনি সন্দেহে একজন হবু পিতা গর্ভবতী স্ত্রীকে দোষারোপ করে। এতে স্ত্রী গর্ভবতী হয়েছে বলে নিজেকে দোষী মনে করে। এই পরিস্থিতিতে সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার মধ্যে কলহ এবং শিশুর প্রতি অসন্তোষের সঞ্চার হয়। যদি শিশুটি ভাই বোনের কাম্য না হয়, তবে জন্মগ্রহণের পরে তারা শিশুটির প্রতি বিরক্ত হয় এবং মা বাবা শিশুটিকে পৃথিবীতে এনেছে বলে তাদের প্রতি ক্ষুব্ধ হয়। অনাকাঙ্ক্ষিত শিশু পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে গিয়ে যেসব অসুবিধার সম্মুখীন হয় সে সম্পর্কে গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে ফেরিয়া মন্তব্য করেছেন যে মানসিক রোগ চিকিৎসা এবং সামাজিক দিক থেকে এসব গবেষণার তাৎপর্য অনুধাবন করলে দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের প্রতি বর্তমানে প্রচলিত মনোভাবের যথার্থ পূর্ণ মূল্যায়ন আবশ্যক। একটি মাত্র সন্তান ভূমিষ্ঠ হলে মনোভাব যে পরিমাণ প্রতিকূল হয়, একসাথে একাধিক সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের প্রতি বিরূপ মনোভাব তার চেয়ে বেশি প্রবল ও দীর্ঘস্থায়ী হয়। এ ধরনের মনোভাবের মাত্রা আরও বৃদ্ধি পায় যখন অপ্রত্যাশিতভাবে একসাথে একাধিক সন্তানের জন্ম হয় এবং মা বাবার মধ্যে এরকম জন্মদানকে স্বীকার করে নেবার মতো মানসিক প্রস্তুতির অভাব থাকে। এমনকি মা বাবা যখন একাধিক সন্তানের আগমনে খুশি হয় তখনও দেখা যায় যে শিশুদের পরিচর্যা ও ব্যয় সংক্রান্ত যাবতীয় বাস্তবভিত্তিক চিন্তা তাদের মনোভাবকে বিরূপ করে তুলতে পারে। আপাতত আমরা এখানে থামছি, এখানে আজকে শেষ করছি। আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি এবং এটি খুব সম্ভবত 6ষ্ঠ পর্ব হতে যাচ্ছে। আমরা পরবর্তী পর্বে দেখব আতুরকাল সম্পর্কে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার খুব ভালো মানের ঠান্ডা লেগেছে, যার জন্য আমার কথাবার্তার মধ্যে গলার স্বরের মধ্যে এক ধরনের জড়তা, বা আপনারা বুঝতে পারছেন অনেকেই যে আসলে আমি পুরোপুরি সুস্থ না শারীরিকভাবে, যার জন্য আমি দুঃখিত ও ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যারা এখনও মনে করছেন আমার পাঠ একদমই হয় না, খুব বাজে হয়, খুব জঘন্য পাঠ হয়, দয়া করে আপনারা একটু আমাকে দিক নির্দেশনা দিবেন কী করে আমি আমার নিজের পাঠ উন্নতি করতে পারি, এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর আমাদের একটা বাঙালির মস্তিষ্ক আছে এরকম যে কেউ যদি আমাদের উপরে উঠতে চায় তাকে আমরা টান দিয়ে ধরে নিচে নামানোর চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।